আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রকাশ্য জুয়া আইন 1866 সালের দুই নম্বর আইন প্রকাশ্য জুয়া আইন। এক নম্বর হচ্ছে সংজ্ঞাসমূহ। সংজ্ঞার মধ্যে একটাই আছে ক্রীড়া ভবন। ক্রীড়া ভবন বলতে কি, যে ক্রীড়া ভবন হচ্ছে যেখানে প্রাচীর বেষ্টিত গড়, তাঁবু, দালানকুটা, যেখানে খেলার সামগ্রী থাকে সেই সব বিষয়কে ক্রীড়া সামগ্রী বলে। দুই দ্বারা হচ্ছে সম্প্রসারণের ক্ষমতা। আইনের ক্ষেত্রে সম্প্রসারণ সেটা হচ্ছে সরকার চাইলে গেজেট বা বিজ্ঞপ্তির মাধ্যমে কোনো বৃহৎ শহর বা ক্ষুদ্র স্থান বা এলাকাকে সেটা সম্প্রসারণ করতে পারে। 3 দ্বারা হচ্ছে দণ্ড। প্রকাশ্য জুয়া আইনের 2-3টা ধারাই হচ্ছে প্রয়োজনীয়, আর বাকিগুলো এত প্রয়োজন নাই। 3 দ্বারা হচ্ছে দণ্ড। দণ্ডকে যদি উক্ত স্থানে কেউ খেলারত অবস্থায় থাকে বা ঘরের মালিক হিসেবে ব্যবহার করতে দেয় বা দায়িত্বে থাকে বা সহায়তা করে, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তির দণ্ড হচ্ছে 3 দ্বারা। 4 দ্বারা হচ্ছে যদি উক্ত স্থানে কেউ উপস্থিত থাকে সেই ক্ষেত্রে তার শাস্তি। প্রকাশ্য জুয়া আইনের 4 দ্বারা বলছে যে উক্ত গড়ে যদি কেউ খেলারত অবস্থায় থাকে বা দাঁড়াইয়া থাকে দর্শক, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি উক্ত স্থানের উপস্থিত আছে বলিয়া দণ্ড হবে, বা সে জুয়া খেলার সাথে জড়িত বলিয়া তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে হচ্ছে 4 দ্বারা। 5 দ্বারা হচ্ছে প্রবেশ বা তল্লাশির ক্ষমতা। জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপার যদি মনে করে যে কোনো গড়, তাঁবু, প্রাচীর বেষ্টিত স্থানে জুয়া খেলা হচ্ছে, সেই ক্ষেত্রে উক্ত স্থানে প্রবেশের জন্য বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারবেন বা অনুমতি দিতে পারবেন। তবে উক্ত স্থানে তল্লাশি করতে গেলে অবশ্যই তিনি নিজে যাবেন অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে সেটা তল্লাশি করাইতে পারবেন। 6 দ্বারা হচ্ছে সন্দেহজনক গৃহে তাস বা জুয়া খেলার সরঞ্জামাদি পাওয়া গেলে সেইটাকে জুয়ার আখড়া বলে গণ্য হবে। জুয়ার আখড়ায় কোনো কিছু যদি থাকে সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বা ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি কোনো গড়ে বা গৃহে এই ধরনের কোনো তাস বা জুয়া খেলার সরঞ্জামাদি পাওয়া যায়, তাহলে সেটাকে জুয়ার আখড়া হিসেবে ধরে নিতে পারবেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। যেটাকে 6 দ্বারা হচ্ছে জুয়ার আখড়া বলিয়া ঘোষণা করতে পারবে। 7 দ্বারা হচ্ছে জুয়া খেলার সময় যদি কোনো ব্যক্তি গ্রেপ্তার হয়, সেই ব্যক্তি যদি মিথ্যা নাম ঠিকানা দেয়, অর্থাৎ একজন লোককে জুয়া খেলা অবস্থায় পাওয়া গেছে বা জুয়ার স্থানে পাওয়া গেছে, সেই ব্যক্তিকে তার নাম ঠিকানা জানতে চাইছে, সে কি করছে, মিথ্যা নাম ঠিকানা দিছে, সেই ক্ষেত্রে মিথ্যা নাম ঠিকানা দেওয়ার জন্য তার দণ্ড হবে প্রকাশ্য জুয়া আইনের 7 দ্বারা। 8 দ্বারা হচ্ছে বিনষ্টকরণ ক্রীড়ার সামগ্রী। এই যেগুলো জুয়া খেলার সাথে যেসব জিনিসপত্র, দ্রব্য বস্তু যেগুলো আছে সেগুলোকে ধ্বংস করতে পারবেন, অথবা কি করবেন, জামানতের টাকা, ক্রীড়া সামগ্রী যেগুলো আছে সেগুলা বাজেয়াপ্ত হইবে এবং যদি কোনো পাওনাদার থাকে তাহলে পাওনাদারকে দেওয়ার নির্দেশ দিতে পারবেন। অর্থাৎ দেখা গেছে যে অন্য একজনের জিনিসপত্র তারা নিয়ে আসছে জোর করে বা ওই ব্যক্তিকে না বলে, এখন সেই ব্যক্তি এসে যদি বলে যে আদালত এটা তো আমার জিনিস, তারা জোর করে নিয়ে আসছে, সেক্ষেত্রে তার জিনিস তাকে দিতে পারবেন। প্রকাশ্য জুয়া আইনের 9 দ্বারা হচ্ছে প্রমাণের অপ্রয়োজনীয়তা। জুয়ার আখড়া রক্ষণাবেক্ষণ বা উহার ব্যবস্থাপনার দায়িত্বে, অর্থাৎ এই যে জুয়া খেলার যে গড়টা বা বিল্ডিংটার যদি কেউ দেখাশোনার দায়িত্বে থাকে বা এটার রক্ষণাবেক্ষণ করে অথবা নিয়োজিত থাকে, সেই ক্ষেত্রে তাকে দণ্ড দেওয়ার জন্য সে উক্ত স্থানে উপস্থিতির প্রয়োজন নাই। অর্থাৎ তাকে যে বলতে হবে যে তুমি এখানে তো উপস্থিত ছিলে না, সেক্ষেত্রে তোমাকে দণ্ড দেওয়া যাবে না, এরকম সে বলার সুযোগ নেই। সে এটার রক্ষণাবেক্ষণ এবং এটার সে ব্যবস্থাপনার দায়িত্বে থাকার পরে যেহেতু উক্ত বিল্ডিংয়ে জুয়া খেলা হচ্ছে, সেই ক্ষেত্রে সেখানে থাকলেও যেমন জরিমানা হবে, না থাকলেও
তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা আছে। সেই ক্ষেত্রে সে যে উক্ত স্থানে জুয়া খেলতেই হবে এমনটা না, সে না খেললেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে বা শাস্তির আওতায় আসবে। এটা প্রমাণ করার দরকার নেই সে এখানে খেলতেছিল, সেটাই বলা হয়েছে 9 ধারায়। অর্থাৎ প্রমাণ অপ্রয়োজন, যে তুমি এখানে খেলতেছিল, জুয়া খেলার সময় খেলতেছিলে আমি দেখছি, ওইটা বলার দরকার নেই, তুমি তো এটার দায়িত্বে ছিল, সেক্ষেত্রে তোমার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে 9 ধারা। 10 ধারা হচ্ছে বাতিল। 11 ধারা হচ্ছে প্রকাশ্য স্থানে পশু পাখির লড়াই। অর্থাৎ যদি কেউ মুরগের লড়াই করে তাহলে সেটাও কিন্তু জুয়ার মধ্যে পড়ে, বা গরুর লড়াই করে সেটাও কিন্তু জুয়ার মধ্যে পড়ে। 11 শর্ট হাইফেন কতে বলছে দৈহিক কসরত, এটা আবার ব্যতিক্রম আছে। এই যে বিভিন্ন এক্সারসাইজ দেখা যায়, এটা হচ্ছে, এটা কিন্তু আবার জুয়া খেলার মধ্যে পড়ে না। দৈহিক কসরত দেখাইলে সেটা কিন্তু জুয়া খেলার মধ্যে পড়বে না। 12 ধারা হচ্ছে অপরাধের বিচারক। একজন যে কোনো ম্যাজিস্ট্রেট উক্ত জুয়ার বিচার করতে পারবেন। 13 ধারা হচ্ছে বর্ধিত দণ্ড, যেটা বলা হয় যে সে একবার দণ্ড হওয়ার পরে যদি পুনরায় উক্ত জুয়া খেলায় শরিক হয় সেক্ষেত্রে তাকে বর্ধিত দণ্ড দেওয়া যাবে। 14 ধারা বাতিল। 15 ধারা হচ্ছে অপরাধের সংজ্ঞা। অপরাধ দণ্ডবিধিতে যে অপরাধের কথা বলা আছে সেটি হচ্ছে সংজ্ঞা। 16, 17 বাতিল। তাহলে আমরা এই যে প্রকাশ্য জুয়া আইনের মোট ধারা পাইলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 11, 11 শর্ট হাইফেন ক, 12 এবং 13 ধারা আর 15 ধারা। তাহলে মোট পাইলাম হচ্ছে 12, 13টা। তো আমাদের এত কিছু প্রয়োজন নেই, আমরা শুধু পড়ব হচ্ছে যে 3 ধারা হচ্ছে দণ্ড, 4 ধারা হচ্ছে উপস্থিতি বা টাকার শাস্তি, 4 ধারা। 5 ধারা বিনা পরোয়ানায় তল্লাশি। 6 ধারা হচ্ছে জুয়ার আখড়া, ওই আখড়াটা আমাদের দরকার নেই। 7 ধারা হচ্ছে মিথ্যা নাম ঠিকানা দেওয়ার দণ্ড। আর হচ্ছে পশু পাখির লড়াই, সেই ক্ষেত্রে ওইটা অপরাধ হিসেবে গণ্য হবে। তাহলে আমরা পড়ব হচ্ছে 3, 4, 5 হচ্ছে বিনা পরোয়ানায় তল্লাশি, 7 হচ্ছে মিথ্যা নাম ঠিকানা, 11 হচ্ছে পশু পাখির লড়াইও জুয়া হিসাবে গণ্য হবে, এবং 11 শর্ট হাইফেন ক হচ্ছে দৈহিক কসরত জুয়া হিসেবে গণ্য হবে না, এবং 13 ধারা হচ্ছে বর্ধিত দণ্ড। এই যে আমরা 4-5টা ধারা পড়লাম সেটা হচ্ছে প্রকাশ্য জুয়া আইনের প্রয়োজন। তো আজকের মতো এখানেই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।